This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। ঘড়ির সময় বলছে কারণ 8:25। এখনো পর্যন্ত আজকের সব থেকে বড় খবর কোনগুলো, এরকমই 10টা খবর আপনাদের বড় করে দেখাবো। আমি পিসিআরকে বলবো একটা একটা করে বিগ বলে প্লে করতে। আজকের প্রথম বিগ ব্রেকিং ঠোঁটকাটা স্পেশালে প্রত্যাঘাতের ভয়ে পাক সেনাবাহিনীতে গণ ইস্তফা, মাস রেজিগনেশন। ভাবুন তাদের পরিস্থিতি। নেক্সট, পাক সেনাতে দিনমজুরিতে অস্থায়ী নিয়োগের ভাবনা। তারা ভাবছে তারা এইভাবে ইন্টার্ন দিয়ে ভারতের অভিজ্ঞতার সঙ্গে লড়াই করবে, আমরা জানা নেই। নেক্সট, থার্ড বিগ ব্রেকিং, পাকিস্তানের হাতে মাত্র 4 দিনের গোলাবারুদ মজুদ। ফাঁপা আস্ফালন, কিভাবে তারা লড়বেন ভারতের বিরুদ্ধে তারাই জানেন। নেক্সট, 4 নম্বর বড় খবর কি আছে, অমৃতসর থেকে পাকড়াও 2 ISI চর। নেক্সট, 5 নম্বর বড় খবর, রাশিয়া থেকে ইগলা এস ক্ষেপণাস্ত্র পেল ভারত, এবং আপনারা জানেন এই ক্ষেপণাস্ত্র কাঁধে বয়ে অ্যাটাক করা যায়, ফলে ভারতের জোরদার প্রস্তুতি আরো জোরদার হলো। নেক্সট, 6 নম্বর বড় খবর, আরো 300 প্রলয় ক্ষেপণাস্ত্রের বরাদ ভারতের, ফলে ভারত প্রত্যেকটা মুহূর্তে এগিয়ে চলেছে, কারণ ভারত বিশ্বাস করে চড়াইবেতি চড়াইবেতি। পাকিস্তান কি করবে তারাই জানে। নেক্সট, 7 নম্বর, ভদ্রাবতী অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ছুটি বাতিল করা হয়েছে, এটাও প্রস্তুতির আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট। যারা ছুটিতে ইতিমধ্যেই গিয়েছিলেন তাদেরকে বলা হয়েছে ফিরে কাজে যোগদান করতে। নেক্সট, 8 নম্বর বড় খবর কি আছে, নির্লজ্জ পাকিস্তানের ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন। কি আর করবেন তারা এই মুহূর্তে একটার পর একটা সংঘর্ষ বিরতি লঙ্ঘন, আসলে ভয়ে কাঁপছে পাকিস্তান। নেক্সট, 9 নম্বর বড় খবর, পহেলগাঁও হামলাকারীদের খোঁজ, জোরদার তল্লাশি সেখানে শুরু হয়েছে, যাবতীয় ম্যাপিং ইত্যাদি চলছে, এবং এনআইএ খুব তাড়াতাড়ি গোটা বিষয়টা ট্র্যাক করতে চাইছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে। শেষ বড় খবর আজকে এখনো পর্যন্ত, তদন্তে এনআইএর নজরে ভয়েসেরানের এক বন্ধ দোকান। হ্যাঁ, এই দোকানও তাদের সন্দেহের তালিকায়। নৃশংস হত্যাকাণ্ড রানীপুরের জাফরাবাদে, পিটিয়ে হত্যা করা হলো বাবা এবং ছেলেকে। আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন। মুর্শিদাবাদ, সেখানকার মানুষের জীবন থেকে অনেক কিছুই বাদ চলে গিয়েছে। প্রশ্ন, মুর্শিদাবাদে এবার কি রাষ্ট্রপতি শাসন? কেন্দ্রের কাছে রাজ্যপাল যে সুপারিশ করেছেন তাতে প্রয়োজনে সংবিধানের 356 ধারা প্রয়োগের কথাই বলা হয়েছে। আর আপনারা জানেন 356 ধারা প্রয়োগ মানে রাষ্ট্রপতি শাসনের কথা বলা। অশান্তি কবলিত মুর্শিদাবাদ থেকে ফিরে কেন্দ্রকে একটা বিশদ রিপোর্ট পাঠিয়েছেন সিভি আনন্দ বোস, আর রিপোর্টে রাজ্যপাল 3টি পয়েন্ট সামনে এনেছেন। কি কি সেই পয়েন্টগুলো? 1, মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত। 2, স্থানীয় প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা এর জন্য দায়ী। 3, ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে রাজনৈতিকভাবে শোষণের চিত্র এই অশান্তিতে উঠে এসেছে। ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে রাজনৈতিকভাবে শোষণ মানে বিজেপির অভিযোগকেই রিপোর্টে শিলমোহর দিয়েছেন রাজ্যপাল।
বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ, ঘটনা পূর্ব পরিকল্পিত বলার মধ্যে এটা রাজ্যপাল স্পষ্ট করে দিয়েছেন যে বা যারাই করুক অকস্মাৎ এই ঘটনা কিন্তু তারা ঘটায়নি। ঘটনার ব্লুপ্রিন্ট, নীল নকশা আগে থেকেই তৈরি করা ছিল, যে কারণে তিনি পূর্ব পরিকল্পিত, প্রি প্ল্যান্ড এই শব্দটা ব্যবহার করেছেন। ঠিক এই জায়গা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল শাহী মন্ত্রককে লিখেছেন গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা বিষয়। রাজ্যে যদি প্রশাসনিক ব্যর্থতা এভাবে চলতে থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের উচিত সংবিধান অনুযায়ী পদক্ষেপ করা, প্রয়োজনে সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগের কথা কেন্দ্রকে ভাবতে হবে। সম্ভবত শুভেন্দু অধিকারীর কথার গুরুত্ব সাধারণ মানুষের কাছে কমে যাচ্ছে বলে এখন রাজ্যপালকে ব্যবহার করা হচ্ছে। ফলে যত নির্বাচন পশ্চিমবাংলায় এগোতে থাকবে তত এইরকম গা গরম করা কিছু কিছু বক্তৃতা ইত্যাদি হবে হয়তো। ফলে এই মুহূর্তে রাজ্যপালের তরফ থেকে যেই রিপোর্ট গিয়েছে সেই রিপোর্টে যে সমস্ত বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন সেই বিষয়ে এই ঘটনা পূর্ব পরিকল্পিত, তিনি এটা স্পষ্টত বলছেন। আর রাজনৈতিক পত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা, বঙ্গের শাসক দল তৃণমূলের মুখপাত্র রাজ্যপালকে পদ্মপাল বলে এর আগেও তোপ দেখেছিলেন। না নতুন করে কি মনে করাবো আপনাদের? রাজ্যপাল সংঘাত এ রাজ্যে নতুন নয়, সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না। ফলে রাজ্যপাল যদি ৩৫৬ সুপারিশ করেন, যদি বলেন বাংলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বশীল নজরদারি ও কেন্দ্রীয় হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বলে তিনি মনে করছেন, শাসক দল যে কড়া রিয়াক্ট করবে বা রিয়াক্ট করবেই এটাই স্বাভাবিক, এটাই হয়ে এসেছে। তাই সিভি আনন্দ বোসের এই রিপোর্টে আরও ৩টে সুপারিশ কিন্তু রয়েছে, আর বিভিন্ন সূত্রে তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ১, রাজ্য ব্যর্থ হলে আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়ার জন্য একটি আইন প্রণয়ন করা যেতে পারে। ২ নম্বর, অনুসন্ধান কমিশন আইন ১৯৫২ সাল অনুসারে একটি কমিশন নিয়োগ করার কথা কেন্দ্র ভাবতে পারে। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ওই কমিশন প্রয়োজনীয় পরামর্শ দেবে। ৩, আন্তর্জাতিক সীমান্ত বরাবর যে জেলাগুলোকে নিয়ে উদ্বেগ রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফকে নিজেদের এখতিয়ারভুক্ত এলাকায় আরও সীমান্ত চৌকি তৈরি করার নির্দেশ দিতে পারে কেন্দ্র। মুর্শিদাবাদ এবং মালদা জেলায় স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী দরকার। দাঙ্গা বিধ্বস্ত এলাকায় অতিরিক্ত বিএসএফ ক্যাম্প করা দরকার। অমিত শাহর মন্ত্রককে লেখা এই রিপোর্টে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি উল্লেখ করেছেন অশান্তি কবলিত এলাকা পরিদর্শন এবং সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলার পরে আমার এটা মনে হয়েছে, মানে তিনি লিখছেন এটি অত্যন্ত প্রয়োজনীয়। দেখুন, আমাদের TV9-এর ক্যামেরাতেও কিন্তু সেই ছবি উঠে এসেছে। আমরা দেখিয়েছি যে লোকজন সেখানে বলছেন যে তারা রীতিমতো প্ল্যাকার্ড হাতে নিয়েছেন, তারা বলছেন যে বিএসএফ ক্যাম্প চাই, স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। তার কারণ রাজ্যের পুলিশের ওপর তারা ভরসাটুকু আর রাখতে পারছেন না। শাসকের আপত্তি এই বিএসএফে আবার তৃণমূল সুপ্রিমো থেকে দলের মুখপাত্র তারা অশান্তির জন্য বিএসএফ এর দিকেই আবার আঙুল তুলছেন। বুঝতে পারছেন? আশা করি এত তাড়াতাড়ি এই বিষয়গুলো আপনাদের স্মৃতি থেকে চলে যায়নি, যে কারণে আমি একটার পর একটা পরত আপনাদের মনে করালাম। তার কারণ আমি ছোট কথা মনে করাবো। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে ৫,০০০-৬,০০০ টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? যে ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে, এই দায়িত্ব বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? শাসকের মুখপাত্র বলছেন যে রাজ্যপালের উচিত ছিল রিপোর্টে বিএসএফ এর তার দায়িত্বটা মনে করিয়ে দেওয়া, তা না করে উনি আরও বিএসএফ ক্যাম্প বাড়ানোর সুপারিশ করেছেন। শাসকের তো জ্বলে যাওয়ারই কথা, কিন্তু রাজ্যের প্রশাসন কি তার কাজটা ঠিকঠাক করেছে? মুখ্যমন্ত্রীর একটা পুরনো কথা আপনাদের শোনাবো। এবছর 2025-এর 2রা জানুয়ারি শুনলে বুঝতে পারবেন এ প্রশ্নটা আমি ঠোঁট কাটা কেন করছি।
বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে, যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে। ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। ফলে পুলিশে প্রশাসনের কাজে খামতি থাকছেই, মুখ্যমন্ত্রী নিজে সেটা বলছেন। ফলে রাজ্যপাল যদি বলেন রাজ্য যদি আইন শৃঙ্খলা রক্ষায় বারবার ব্যর্থ হয়, কেন্দ্রকে হস্তক্ষেপ করতে হবে, তাহলে বলুন রাজ্যপাল কি অন্যায্য দাবি করলেন? আচ্ছা, তৃণমূল প্রথম থেকেই এই অশান্তির দায় বারবার বহিরাগতদের ঘাড়ে চাপিয়েছেন, মনে আছে আপনাদের? এই নিয়ে রাজনৈতিক চাপানুতর বিস্তর হচ্ছেও, ফলে প্রশ্নটা আরো প্রকট হচ্ছে না? বলুন। না না, সব পুরোটাই স্থানীয়রাই করেছে। আমি তো বলছি, যারা, আরে আমার কথায় বিশ্বাস করতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করতে হবে না। যারা রিফিউজি ক্যাম্পে আছে তাদেরকে জিজ্ঞেস করুন, শামশেরগঞ্জে যারা আক্রমণের শিকার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলে দেবে কারা ছিল। আশেপাশের গ্রামের লোক ছিল। গ্রামে যেটা খুন, গ্রামে গ্রামে হামলা, সেটা একটা চ্যাপ্টার। ধুলিয়ান শহরে লুটপাট, সেটা একটা চ্যাপ্টার। আমাকে ওখানকার লোক বলছে যে অল্প বয়সী ছেলে তারা লুটপাট করছে, শুধু লুট আর লুট। তার মধ্যে মন্দিরও ভেঙেছে, লুটপাট করেছে, মন্দির ভেঙেছে, সব অল্প বয়সী ছেলে। তাদের সবাইকে ভালো করে চিনি না আমরা, বলেছে আমাকে যা বলেছে আমি আপনাদেরকে বলছি। সীমান্তবর্তী এলাকায় বহু জায়গায় মাদ্রাসা খোলা হয়েছে, খারেজি মাদ্রাসা আছে। এই খারেজি মাদ্রাসায় এই অল্প বয়সী ছেলেমেয়েরা পড়াশুনো করে। এদের না আছে প্রকৃত শিক্ষা, বিজ্ঞান জানে না, অঙ্ক জানে না, ইংরেজি জানে না, শুধুমাত্র ধর্মীয় শিক্ষা এরা এখানে পায়। তার ফলে অত্যন্ত কট্টর মানসিকতা সম্পন্ন এরা হয়। এবং দ্বিতীয়, এটা একটা প্ল্যানফুলি করা। এক তো এদেরকে রেডিকালাইজ করা হয়েছে বছরের পর বছর ধরে, মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করেছিলেন। আর গ্রামে যেটা হত্যা হয়েছে, ওরা তো বলেছে যে আশেপাশের গ্রামের লোক আছে এই হত্যাকাণ্ডে। এটা পুলিশ বলছে না, বাকি সবাই তো বলছে। একজন শিক্ষকের কোচিং সেন্টারে পড়া ছাত্ররা এসে শিক্ষকের বাড়িতে হামলা করেছে। শিক্ষক বলছে আমার ছাত্র, আমি তাদেরকে চিনি। আমরাও তো বলেছি যে সিসিটিভি ক্যামেরা আছে, এমনি তোমার অ্যান্ড্রয়েড ফোন আছে, সব খুঁজে বার করা হোক। এবং যারা মেরেছে তারা ওই এলাকার লোকের কোন অপরিচিতের কথা কোনদিন বলিনি আমরা। মুখ্যমন্ত্রী শাক দিয়ে কতদিন মাছ ডাকবেন? উনি যে বছরের পর বছর এই মোল্লা মৌলবীদেরকে তোষণ করে করে গোটা রাজ্যে যে একটা উগ্র ইসলামিক বাতাবরণ তৈরি করে দিয়েছেন মুসলমানদের মধ্যে। কাজ নেই, মানুষের হাতে কাজ নেই, কর্মসংস্থান নেই, শিক্ষা নেই মুসলমান সমাজে। এবং তাদেরকে কিছু দিয়ে তো ভুলিয়ে রাখতে হবে। আফিং দিয়েছে, যে আফিং কি? কট্টর ইসলামিক জিহাদ। সেইটা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে ভুলিয়ে রেখেছে নিজের ভোট ব্যাংক তৈরি করে। বহিরাগত বিএসএফ তোমার এগুলো কে করেছে? এগুলো করেছে টিএমসি পার্টি। আমরা বলেছি, আমিও নিজে বলেছি যে বাইরের স্থানীয় মানুষ সবাই নয়, বাইরের একটা অংশ এখানটা অংশগ্রহণ করেছিল। আমি গ্যারান্টি দিয়ে বলছি, পুলিশ মুখ্যমন্ত্রীর দপ্তরে গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল। আমাদের কাছে খবর আছে, গোয়েন্দারা জানে সমস্ত কিছু। মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার হিসেবে বারবার সেই রিপোর্ট পড়েছেন, কিন্তু উনি কোনো ব্যবস্থা নেননি। দ্বিতীয়ত, প্ল্যানফুলি এদেরকে সামনে রাখা হয় যাতে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য এদের বিরুদ্ধে পুলিশ যেন কোনো মামলা দিতে না পারে, বা সেই মামলার যেন কোর্টের মাধ্যমে তাতে শাস্তি না হয়। এই দুই প্ল্যানিং এর মাধ্যমে করা হচ্ছে। হিন্দু সমাজের অত্যন্ত বিপদের সময় হিন্দু সমাজকে এটা বোঝা উচিত। তরজা শুনলেন, কিন্তু আপনি বলুন তো, গত কয়েকদিনে রাজ্যের পুলিশ যতজনকে গ্রেফতার করেছে, কতজন তাদের মধ্যে বহিরাগত? তৃণমূল যাদের বাংলাদেশি বলে চালাতে চাইছে, কারা তারা? রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করে আজ ঠিক এই প্রশ্নটাই আরো একবার বঙ্গ বিজেপি তুলেছে। যখন ওদেরকে কুপিয়ে খুন করা হলো, তখন তো রাজ্যের পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারেনি। এখনো পর্যন্ত তাদের অপরাধীদের সম্পূর্ণরূপে ধরতে পারেনি। ডেলি একটা করে ধরছে। আর কুণাল বাবু যে বলছেন যে বিএসএফের দোষ, বিএসএফের দোষ, ভাই তৃণমূল বলেছিল যে বহিরাগতরা এই কাণ্ড ঘটিয়েছে। 300 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছেন, একটা বহিরাগতকে গ্রেপ্তার করেছেন। নাটক হচ্ছে এসব। রাজ্যপাল আমি বলবো যে পুরোটা ঠিক করেননি। ওনার শুধুমাত্র ওই এলাকায় নয়, সারা বাংলাতে 355-56 জারি করা উচিত। আসুন এবার মুর্শিদাবাদের দুই নেতা তারা কি বলছেন শুনি। একজন হুমায়ুন কবির আর একজন অধীর রঞ্জন চৌধুরী। তারাও কি মনে করেছেন যে মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে? কি বলেছেন তিনি, তারা দুজন আমাদের শুনুন। আমার মনে হয় এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। কারণ বাংলার প্রশাসনে এখন পর্যন্ত বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া 356 বা 355 কোনোটাই লাগু করার মতো পরিস্থিতি নেই।
কনস্টিটিউশনাল অথরিটি ভেঙে পড়েনি এখানটায়। রাজ্যপাল বলতে চাইছে এখানে 355 এর কথা বলতে পারতো, আমার মনে হয়, আমি যতটুকু বুঝি আর কি। রাজ্যপাল সবই বোঝেন যে 356 এইভাবে হয় না, তবুও তিনি বলছেন কাউকে খাতির করার জন্য, খুশি করার জন্য। এগুলো করে কোনো লাভ হয় বলে আমি বিশ্বাস করি না। আর এই বিতর্কে বামেরাই বা বাদ যায় কেন, তারা কি বলছেন শুনুন। সম্ভবত শুভেন্দু অধিকারীর কথার গুরুত্ব সাধারণ মানুষের কাছে কমে যাচ্ছে বলে এখন রাজ্যপালকে ব্যবহার করা হচ্ছে। ফলে যত নির্বাচন পশ্চিমবাংলায় এগোতে থাকবে তত এইরকম গা গরম করা কিছু কিছু বক্তৃতা ইত্যাদি হবে হয়তো। ফলে এহেন পরিস্থিতিতে আরো একটা প্রশ্ন আমি ঠোঁটকাটা তুলে রাখলাম। 2026 বিধানসভা নির্বাচনে বঙ্গে তার ওয়ার্ম আপ বোধহয় শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই রাজ্যপাল রিপোর্ট দিয়েছেন কিনা সেই বিতর্ক চলতে থাকবে, কিন্তু বোসের রিপোর্ট সামনে এলো আজ, মানে রোববার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ রওনা হওয়ার ঠিক একদিন আগে আপনারা শুনেইছেন রাজ্যপালের রিপোর্টে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে তীব্র অসন্তোষের কথা পরতে পরতে রয়েছে। তার মধ্যে সোমবার মানে আগামীকাল মুর্শিদাবাদে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ফলে বুঝতেই পারছেন পরিস্থিতি। অশান্তি কবলিত মুর্শিদাবাদ, সেখানে মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না সেই প্রশ্নটাও কিন্তু এর আগে বিরোধীরা তুলেছিলেন। বিরোধীরা সে প্রশ্ন বারবার তুলেছে, মুখ্যমন্ত্রী তারপরেও যাননি, বিরোধীদের কোনো প্রশ্নের জবাবও তিনি দেননি, উল্টে রাজ্যপাল যাচ্ছেন শুনে নিষেধ করেছিলেন তিনি। আর সেই নিষেধ অগ্রাহ্য করে 18 এবং 19 দুদিনের সফরে মালদা মুর্শিদাবাদের উপদ্রুত অঞ্চল ঘুরে এসেছেন সিভি আনন্দ বোস। আর তারপরে যে রিপোর্ট, তাতে আরও এক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, রাজনীতিতেও সেই সংঘাতের পরিস্থিতি প্রকট হয়েছে। তো মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি দেখাবে এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসছে। আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদ্ধের জন্য আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পুরোহিত খুঁজে পাওয়া যায়নি, আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে। শুনে রাখুন, বিনা পুরোহিতে তাদের শ্রাদ্ধ হয়েছে, তারা বলেছে পরে আমরা ভালো করে করব। শুনে রাখুন, সাহায্য দিলে সমস্যার সমাধান মিটে যাবে। আসল যে ইস্যুটাকে অ্যাড্রেস করা দরকার, যে 12 থেকে 17 বছরের ছেলেরা, 15 বছরের ছেলেরা যাদের মাঠে খেলার কথা, তারা হাতে পাথর নিয়ে তারই শিক্ষককে মারছে, তলোয়ার নিয়ে তারা রাস্তায় বেরিয়েছে। কেন এই জেহাদি মানসিকতা শিশু মনে আগে ঢুকছে, কোথা থেকে ঢোকানো হয়েছে? এই ইনডক্ট্রিনেশন যেখান থেকে শুরু হয়েছে সেটাকে দেখার দায়িত্ব রাজ্যের। রাজ্য সেটাকে অ্যাড্রেস করছে না। ওখানে গিয়ে প্রলেপ লাগালে কি হবে? একটা মানুষের সর্বস্ব লুট করে দিয়ে তাকে ললিপপ দিতে যাবে? অধীর শ্রমিক দুজনেরই মন্তব্যের মর্মার্থ কিন্তু এক, আইওয়াশ বলুন বা ললিপপ। বিজেপির রাজ্যসভার সাংসদ তো মুর্শিদাবাদের হিংসাকে কোটানকোট দাঙ্গা বলতেই রাজি নন, কেন শুনুন তার মুখ থেকে। সবাই আপনারা বারবার এই কথা বলছেন যে দাঙ্গা কবলিত অঞ্চলে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, কোথাও কোনো দাঙ্গা হয়নি। যেটা হয়েছে, হিন্দু যেখানে সংখ্যালঘু সেখানে তারা আক্রান্ত হয়েছে, কোনো জায়গায় দাঙ্গা হয়নি। একতরফা আক্রমণ হয়েছে হিন্দুদের ওপরে। ওখানে গিয়ে প্রলেপ লাগালে কি হবে? একটা মানুষের সর্বস্ব লুট করে দিয়ে তাকে ললিপপ দিতে যাবে? মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ঠিক তার আগের দিন চাঞ্চল্যকর কাণ্ড। মুর্শিদাবাদে হিংসায় নিহতদের পরিবারকে ধরতে দরজা ভেঙে বিধাননগরের আস্তানায় ঢুকল পুলিশ। এই হিংসায় মুর্শিদাবাদের জাফরাবাদের হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন খুন হন। রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কে না যাননি তাদের বাড়িতে। মুখ্যমন্ত্রী দেওয়া ক্ষতিপূরণ ফেরালেও বিরোধী দলনেতার সাহায্য সে পরিবার নিয়েছে। গর্বিত বিরোধী দলনেতা বলছেন তিনি হিন্দু হৃদয়ে স্থান করে নিয়েছেন। আগামী পরশু শমশেরগঞ্জে যাবেন মুখ্যমন্ত্রী, যাচ্ছেন বিতর্ককে সঙ্গে নিয়েই। মুখ্যমন্ত্রী কি নিহতদের বাড়িতে যাবেন, এ প্রশ্ন তুলে রাখলাম। মুখ্যমন্ত্রী জাফরাবাদে নিহতদের বাড়ি যেতেই পারেন, কিন্তু পরিবারের কাউকে পাবেন কি? বাড়িতে যে কেউ নেই ওটা আমি বলতে পারবো না।
কোথায় গেছে না গেছে। বাড়ি ফাঁকা এখন? ডাক্তার দেখাতে গেছে, কোথায় গেছে কেমন করে বলবো। আপনার বাড়ি কোনটা? এই তো আমার বাড়ি শেষেরটা। পাশেরটা? ওই যে শেষেরটা। কোথায় গেল হরগোবিন্দ দাসের পরিবার? মুর্শিদাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছিল সল্টলেকের বিজি ব্লকের ঠিক এই বাড়িতে। পুলিশের চোখে ফাঁকি দেওয়া অত সোজা? হঠাৎই মুর্শিদাবাদ থেকে বেশ কিছু পুলিশ প্রশাসনিক আধিকারিকরা তারা বিধাননগর পুলিশের সহযোগিতায় সেই বাড়িতে আসেন। কোনো রকমভাবে যারা শরণার্থী ছিল তারা পুলিশের সঙ্গে দেখা করতে না চাইলে পুলিশ জোরপূর্বক বাড়ির এই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তারপরেই বিজেপির কর্মকর্তারা উপস্থিত হয়ে পুলিশের সঙ্গে ব্যাপক বাদানুবাদে জড়িয়ে পড়ে। ওনাকে জিজ্ঞাসা করুন। দরজা ভাঙতে হবে। দরজা ভাঙতে হবে। এটা তো সমর্থ দাস কিডন্যাপিং কেস করে যে ওনার সঙ্গে বাড়ির লোককে কিডন্যাপিং করে না না হয়ে গেছে হয়ে গেছে জানা চলো এই আপনি আপনার জিজ্ঞেস করা হয়েছে মিডিয়াতে বলুন আপনার জিজ্ঞেস করা হয়েছে আপনার বলুন জিজ্ঞেস করা হয়েছে আপনার জানা ছিল না এবার ট্রেনে এসছে, বাসে এসছে, হেলিকপ্টারে এসছে, আপনার দাঁড়ান, এইখানটায় দেখেন, ক্যামেরা এখানটায় ফোকাস করুন, ক্যামেরা এখানটায় ফোকাস করুন। আইসি ইস্ট বিধাননগর পিএস এইটা ভেঙেছে, ভেঙে ইচ্ছে করে ঢোকবার চেষ্টা করেছে। কোন লেডি কনস্টেবল ছিল না, তারা ইউনিফর্মে ছিল না। আর এই মুর্শিদাবাদের এই আইও উনি কোথায় ছিলেন যেদিনকে কুপিয়ে মারা হলো? আজকের বেশি পুলিশগিরি দেখাতে এসছে। পুলিশ জানিয়েছিল হরগোবিন্দর পরিবারকে অপহরণের অভিযোগ পেয়ে তারা এসেছিল, কিন্তু পরিবার জানিয়ে দেয় তাদের কেউ অপহরণ করেনি। রণে ভঙ্গ দিয়ে ফিরে যায় পুলিশ। পুলিশ মুর্শিদাবাদ থেকে দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে জামা প্যান্ট পরতে অবধি পাইনি, কানের দুলটাও খুলতে পারিনি, দৌড়ে চলে এসছে, ভেঙে দিল দরজা, কিডন্যাপারদের বার করবে। এই বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট থাকে। আপনার তো বাড়ি, কারা আশ্রয় নিয়েছিল এবং কি কারণের জন্য এখানে ছিলেন? মুর্শিদাবাদে যারা হরগোবিন্দ পরিবারের ওরা আত্মীয়রা এখানে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পর পুলিশ যেভাবে আজকে আচরণ দেখলাম, মানে তৃণমূলের গুন্ডা বাহিনীকেও হার মানিয়ে যায়। হরগোবিন্দের পরিবারের লোকেদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বিধাননগরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যালয়। আমি সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং ভিতরে তারা এই মুহূর্তে সেখানে ভিতরে বসে রয়েছেন এবং যারা আইনজীবী বেশ কয়েকজন আছেন তাদের সঙ্গে তারা কথা বলছেন। আর এই মুহূর্তে ছবিটা দেখাবো যে ইতিমধ্যেই কিন্তু মহিলা কমিশনের পক্ষ থেকে তারাই কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারীর বাড়িতে। ওদের গা হাত পা এরকম কাঁপছে, মায়ের, স্ত্রীর, প্রত্যেকের, মানে ওরা মানে কাউকে নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না। এরকম একটা মানসিক অবস্থার ভেতর দিয়ে যখন প্রশাসন বা পুলিশ ভয় দেখায় তখন কিন্তু সেটা বোধহয় মানে অত্যাচারীদের ভয়ের থেকেও আরও খতরনাক এবং আরও ভয়ের হয়। এবং এরা কাউকে মানে কনফিডেন্সে কিচ্ছু নেই, বাঁচবে কি না ঠিক নেই। দুটো ছোট বাচ্চা দেখে হাউ হাউ করে কাঁদছে, কি উত্তর দেবো এদের? সরকার প্রশাসনের কাছে আবেদন করব, ওনাদের মনে আস্থা ফিরিয়ে আনুন আপনার পুলিশ বাহিনী দিয়ে। এদের ওপরে জোর জুলুম অত্যাচার ভয় দেখিয়ে ওদের ছেলেকে অ্যারেস্ট করিয়ে উল্টোপাল্টা লিখিয়ে নিয়ে যে এরা কিডন্যাপ হয়েছে, এগুলো করবেন না, এগুলো ভুল রাস্তা। এই পুলিশ মুর্শিদাবাদে যখন এরা বাবা ছেলে একসাথে খুন হচ্ছেন তখন পুলিশকে ডাকা সত্ত্বেও পুলিশ আসেনি এবং মৃতদেহ কয়েক ঘন্টা তুলতে আসেনি। 4 ঘন্টা এই মা তার ছেলে এবং স্বামীর রক্তাক্ত মৃতদেহে আগলে বসেছিল। পুরো বিষয়টা নিয়ে আমরা হাইকোর্টে যাব, জানতে পেরে আজকে এই নাটকটা করেছে। যে অভিযোগপত্র দেখানো হচ্ছে, বলা হচ্ছে নাকি ছেলে অভিযোগ করেছে, তার একটা কপি আমাদের বলেছে ওকে দিয়ে লেখাও। এদেরকে বলা হয়েছে আপনারা আমরা যেরকম বলবো সেরকম কমপ্লেন করুন, বলেনি? বলেনি আপনাদের? আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবাংলায় চলছে নাকি? গল্প হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছেন, এখন তার সাথে এরা দেখাও করতে চান না, কারণ তার পুলিশের উপর কোনো ভরসা নেই। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ যাবেন, তার আগেই পুলিশের এই সক্রিয়তা। হ্যাঁ, গত 2 দিন ধরে ওদের বাড়িতে পুলিশ দিয়ে দিয়েছে, ওই করে দিয়েছে। হিন্দুদের যেদিন খুন করছিল কোথায় ছিলেন আপনি? আপনার পুলিশ কোথায় ছিল আমি জানতে চাই। আপনি এতদিন পরে কেন যাচ্ছেন?
কেন 24 ঘন্টার মধ্যে তাদের বাড়িতে গিয়ে পৌঁছননি? কিভাবে তারা জীবন কাটিয়েছে এতদিন খবর নিয়েছেন? হরগোবিন্দ ঘোষের পরিবারের সঙ্গে দেখা হবে মুখ্যমন্ত্রীর? এই মুহূর্তে একটা বড় খবরের নজর রাখতেই হবে। এই মুহূর্তে বড় খবরের নজর রাখবো। এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো, এই মুহূর্তে একটা বড় খবরের নজর রাখতেই হবে। এই মুহূর্তে মুর্শিদাবাদে হিংসায় খুন হন ধুলিয়ানে জাফরাবাদের হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন। এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো, পাকিস্তানি হাটাও সব রাজ্যকে নির্দেশ দিল কেন্দ্র। এবার সেই অস্ত্র হাতে নিয়ে এই মাঠে নামছেন সুকান্ত মজুমদাররা। খোঁজো, ধরো, ফেরত পাঠাও, কাল থেকেই এই নিয়ে মাঠে নামছে বিজেপি। বিক্ষোভের জেরে ভেস্তে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের বৈঠক। মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করতে প্রশাসনের আধিকারিকরা পৌঁছলেও বিক্ষোভের জেরে বৈঠক না করেই ফিরতে হয় মাস্টার প্ল্যান রূপায়ণ মনিটরিং কমিটির সদস্যদের। কোনো মতেই প্রকল্পের জন্য বাড়ি ও জমি দেবেন না দাবি বিক্ষোভকারীদের। হলদিয়া শিল্পাঞ্চলে উড়ল সবুজ আবির। সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি সিপিএম। পূর্ব মেদিনীপুরের হলদিয়া ব্লকের বড় বাসুদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনে জয়ী তৃণমূল। 12টি আসনের সবকটিতেই জয়ী ঘাসফুল শিবির। এক দেশ এক ভোট নিয়ে বালুরঘাটে বিশেষ আলোচনা সভা। বালুরঘাট শহরের বিশিষ্ট নাগরিকদের নিয়ে সভা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এক দেশ এক ভোট হলে কি কি সুবিধা হবে তাই নিয়ে মতামত নেওয়া হয় বিশিষ্টদের। গড়িয়ায় বাম শিবিরে ধাক্কা, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কাউন্সিলর অলোক কয়াল। রাজপুর সোনারপুর পুরসভার 3 বারের প্রাক্তন কাউন্সিলর ছিলেন তিনি। অলোক কয়ালের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী। মানুষের সেবায় কাজ করাই লক্ষ্য তৃণমূলের, যোগ দিয়ে মন্তব্য অলোক কয়ালের। বিধানসভা ভোটের আগে বড় ভাঙন বিরোধী শিবিরে আমতায় তৃণমূলে যোগ দিলেন প্রায় 1,500 বিজেপি ও সিপিএম নেতাকর্মীরা। আমতা বাসস্ট্যান্ডে উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পরিচালনায় যোগদান মেলা আয়োজন। অনুষ্ঠানে ছিলেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। উত্তরবঙ্গে আরো শক্তি বৃদ্ধি বিজেপির। ডুয়ার্সের চা বলয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান প্রায় 350 পরিবারের। গত কয়েক বছরে ডুয়ার্সের চা বলয়ে উন্নয়ন করতে পারেনি তৃণমূল, তাই দলবদল দাবি তাঁদের। বিধানসভা ভোটের আগে দলে ভাঙন দেখা দেওয়ায় অস্বস্তিতে শাসক শিবির। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে উত্তর 24 পরগনায় মিছিল। গোপালনগর হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় মিছিল সনাতনীদের। গোপালনগর টালিখোলায় শেষ হয় মিছিল। পহেলগাঁও এবং মুর্শিদাবাদের দোষীদের শাস্তির দাবিতে মিছিল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া নজরদারি রেলের। যাত্রী নিরাপত্তায় বিশেষ জোর পূর্ব রেলের। উত্তরবঙ্গের ট্রেনগুলিতে চিরুনি তল্লাশি রেল পুলিশের। সন্দেহজনক কিছু দেখলেই আরপিএফকে জানানোর অনুরোধ। স্টেশনে এবং ট্রেনে যাত্রী সচেতনতায় মাইকে প্রচার রেল পুলিশের। শহরে ফের অগ্নিকাণ্ড। বড়বাজার লেকটাউন সল্টলেকের পর এবার বেহালায় আগুন। বেহালা শিমুলতলা জেমস লং সরণির উপরে একটি 4তলায় আবাসনের রান্নাঘরে অগ্নিকাণ্ড। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন। প্রাথমিক অনুমান নিরাপদে বের করে আনা হয় আবাসনের বাসিন্দাদের। বসিরহাটের মাটিয়া থেকে উদ্ধার প্রায় 34 লক্ষ টাকার জাল নোট। গ্রেপ্তার এক। গোপন সূত্রে খবর পেয়ে মাটিয়ার খোলাপাতা মথুরাপুরের একটি বাড়িতে হানা দেয় মাটিয়া থানার পুলিশ ও বসিরহাট পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ। এত জাল নোট কোথা থেকে এলো, কোথায় পাচারের ছক ছিল, খতিয়ে দেখছে পুলিশ। বাবার কাছে মোবাইলের দাবি, মোবাইল কিনে না। খড়গপুর আইআইটিতে ফের পড়ুয়া রহস্য মৃত্যু। হস্টেলের ঘর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। প্রণয় ঘটিত কারণেই আত্মহত্যা অনুমান পুলিশের। আসিফ বিহারের শিউহর জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। স্বরূপনগরে সিভিক ভলেন্টিয়ারের রহস্য মৃত্যু। আর্থিক অনটনে আত্মহত্যা দাবি পরিবারের। মৃতের নাম শুভেন্দু মণ্ডল। স্বরূপনগর থানার চারঘাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এলাকার পাটের গোডাউন থেকে সিভিক পুলিশের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।